নমস্কার, আমি রত্না গোস্বামী। আমি আজ এখানে এসেছি স্বনামধন্য রবীন্দ্র নৃত্যশিল্পী শ্রীমতী পলি গুহ, যিনি আমাদের সবার ভালোবাসার পলিদি, তার কাছ থেকে তার নৃত্য জীবনের কিছু কথা, কিছু অজানা গল্প শুনতে। প্রথমে আমি পলিদির কাছে যাই। পলিদি, তুমি কবে থেকে বা তোমার কোন বয়স থেকে তুমি নৃত্য জগতে এলে, তুমি যদি একটু বলো। নৃত্য জগতে এসছি, ধর একটু বড় না হলে তো ঠিক আসাটা উচিত নয়। আমি কিছু না জেনে যদি আসি তাইলে তো লোকে আমার নাচটাকে ভালোবাসবে না। আমি তখন রবীন্দ্র ভারতীতে পড়ি। আমার স্বামী সাধন গুহ, ওনার সাথে আমার আলাপ হয়েছে রামমোহন লাইব্রেরিতে শ্যামা করতে যাওয়ার সময়। আচ্ছা, তো ওনার সাথেই আস্তে আস্তে আমি নৃত্য জগতে প্রবেশ করি। আচ্ছা, আর তোমার শুরুটা হয়েছিল কিভাবে? কত বয়সে তোমার নৃত্য শুরু? আর কি নৃত্য শুরু বলতে গেলে ছোটবেলায় যেমন হয় না, তখন তো টিভি ছিল না, কিন্তু রেডিও ছিল। ওই রেডিওতে গান বাজতো, তার সাথে হাত পা ছুড়ে নাচ করা। তো আমি তখন সেন্ট্রাল ক্যালকাটায় থাকতাম আর কি। ব্যান্ডও, মানে ওনার পদবি ছিল বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওনাকে সবাই ব্যান্ডও বলে ডাকতেন, এবং উনি একজন নৃত্য শিক্ষক ছিলেন। তা উনি একদিন আমার বাড়ি এসছেন, আমাদের নাচ দেখছে, দেখে আমার মাকে বলল যে ওর ভেতরে নাচ আছে, তুমি ওকে নাচ শেখাও। ওনার স্কুল ছিল ওই তালতলা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমি নাচ শিখতাম। আস্তে 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 ওনার আরেকটু বড় হলাম। তারপরে পিটার গুমেশ বলে একজন, তার কাছে কত্থক শুরু করলাম। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে সব রকম নাচই একটু একটু করে শিখছিলাম। তারপরে যখন আরো বড় হলাম, মাধ্যমিকটা পাশ করলাম। রবীন্দ্র ভারতীতে ভর্তি না হলে জীবনটা বৃথা, সুতরাং রবীন্দ্র ভারতীতে ভর্তি হলাম। তখন ইউনিভার্সিটি হয়নি। আচ্ছা, আমি যেবার পাশ করলাম সেবারই ইউনিভার্সিটি হলো। আচ্ছা, আচ্ছা, সেটা কত সাল দিদি? সেটা প্রায় 65 টাইপ হবে। আচ্ছা, আচ্ছা, তা তখন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আর তখন আমাদের নৃত্য শিক্ষক গুরু যারা ছিলেন, ভারতনাট্যমে ছিলেন মারুথাপ্পা পিল্লাই, মণিপুরীতে ছিলেন নদিয়া সিং, কথাকলিতে ছিলেন গুরু গোবিন্দন গুট্টি, কত্থকে ছিলেন শ্রীমতী মঞ্জুলিকা রায়চৌধুরী। আচ্ছা, আর রবীন্দ্র নৃত্য শেখাতেন বালকৃষ্ণ মেনন। আচ্ছা, আর আমাদের একটা ছিল বাংলার ফোক, আচ্ছা, সেটা ডাক্তার রামকৃষ্ণ লাহিড়ী শেখাতেন। আচ্ছা, আমাদের সেকেন্ড ইয়ার অব্দি এতগুলো সাবজেক্ট নিয়ে করতে হতো, আচ্ছা, উইথ থিওরি। আচ্ছা, আচ্ছা, তারপরে থার্ড ইয়ারে উঠে আমাদের কম্বিনেশন দিত, ভারতনাট্যমের সাথে কত্থক, মণিপুরীর সাথে কথাকলি। আচ্ছা, আর বাংলার ফোক আর রবীন্দ্র নৃত্যটা কম্পালসারি। আচ্ছা, তো ওখান থেকে পাশ করলাম। পাশ করে আস্তে আস্তে নৃত্য জগতের সাথে পরিচয় হতে লাগলো। যেমন সুচিত্রাদি রবিতীর্থতে সব সময় উনি আমাকে ডাকতেন। আচ্ছা, তখন তোমার বিয়ে হয়নি? না, তখন আমার বিয়ে হয়নি। আচ্ছা, সুমিত্রা সেন, আচ্ছা, তার গ্রুপেও নাচ করতাম। আচ্ছা, নবনারায়ণদা তৈরি হলো 67-এ, আমার বিয়ে হয়েছে। আচ্ছা, 67-এ নবনারায়ণদাতেও যোগ করলাম। আচ্ছা। তাছাড়া অনাদি প্রসাদের ওখানেও নাচ করতাম। তারপরে তোমার বিয়ের পরে তো সাধনদা তুমি মিলে অনেক ভালো ভালো নৃত্যনাট্য আমাদের উপহার দিয়েছো, সেটা আমরা দেখেছি। তা আমরা একটু সাধনদার সম্বন্ধে একটু যদি বলো। উনি রবীন্দ্র ভারতী থেকে পাশ করেছিলেন। আচ্ছা, কথাকলি আর মণিপুরি নিয়ে। আচ্ছা, উনি একদম প্রথমে অনাদি প্রসাদের ছাত্র ছিলেন। আচ্ছা, আচ্ছা, পরবর্তীকালে পাশ টাশ করে যাওয়ার পর বেলার্ণবের কাছে কত্থকটা করেছিলেন। আচ্ছা, ওটা তো তখন করতে পারেননি। আমি যেমন
ওড়িশিটা পরে করেছিলাম গুরু মুরলীধর মাঝে কাছে। তো এইভাবে আমাদের নৃত্য জগতে এগিয়ে যাওয়া। আর রবীন্দ্র নৃত্যনাট্য করতে গেলেই আগে তো ভাবটাকে বুঝতে হবে। আমাদের শ্যামা লোকে এত ভালোবাসতো দেখতে, কবিপক্ষে যদি শ্যামা হতো হাউসফুল তো হতোই। যারা আবার দেখতে পেতেন না তারা আবার এসে, ধরো মে মাসে শেষ হলো তো জুন মাসে আবার রিপিট হতো, আবার হাউসফুল হতো। এটা তো আমরাও দেখেছি, আমরাও ছোটবেলায় তোমাদের নাচ দেখে আমাদের বড় হয়ে ওঠা। আচ্ছা, এই আমি একটু জানতে চাইছি যে ওনার সাথে মিলে যে তুমি যে নৃত্যনাট্যগুলো করতে, কি কি নৃত্যনাট্য সে সময় তোমরা করেছো? আমি তো রবীন্দ্রনাথের সবগুলোই করেছি ওনার সাথে। আচ্ছা। তাছাড়া আমরা নজরুলের একটা করতাম মুসাফির। আচ্ছা। ওটাও খুব ভালো হয়েছিল আমাদের প্রোডাকশনটা। আচ্ছা। পুরো কম্পোজিশনই সাধন করছিল। আচ্ছা। ওটা তখন লাইভে হতো। আচ্ছা। রেকর্ডিং না। সেই সময় তো আমি যেটা মানে দেখতাম বা দেখেছি বা তোমাদের কাছেও সব সময় শুনেছি যে সে সময় লাইভই হতো, তখন তো আর রেকর্ডের ব্যাপারটাই ছিল না। তা আমি একটা কথা জিজ্ঞেস করি তোমায়, যে সেই সময় তোমাদের যে সমস্ত উপস্থাপনা ছিল, যে আজকে যে নৃত্য উপস্থাপনা হচ্ছে তার সঙ্গে যে অনেকটা কি পার্থক্য বা কি হয়েছে একটু যদি তুমি বলো। এই যে আমরা যখন নৃত্যনাট্যগুলো করেছি প্রায় 1 মাস 1.5 মাস ধরে রিহার্সাল, আর প্রত্যেকে উপস্থিত থাকতেন, একটা একাত্মবোধ হয়ে যেত। এর জন্য এত, আর এক্সপ্রেশনগুলো এমনভাবে ওনারা গানের ভেতর দিতেন, ভেতর থেকে এক্সপ্রেশন বেরিয়ে আসতো। এইটা একটা ভীষণ সুন্দর ব্যাপার ছিল। কিন্তু এখন হচ্ছে মডার্ন যুগ, পেন ড্রাইভে সব হচ্ছে, সেই একাত্মবোধটা একটু কমে গেছে। এছাড়া আর কি পরিবর্তন তোমার মনে হয়? পরিবর্তন তো অনেক কিছুই হয়েছে। আমাদের সময় যেমন আমরা খুব একটা চড়া মেকআপ করতাম না। কস্টিউম বলতে আমি কোনো দিন কোনো নৃত্যনাট্যে কোনো ক্লাসিক্যাল ডান্সের পোশাক ব্যবহার করিনি। এটা এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্লাসিক্যাল ডান্সের পোশাক পরা হচ্ছে। আরেকটা জিনিসও দেখা যায় যে ভাবের অভাব। ভাবের তো অভাব আছেই। অনেক সময় দেখা গেছে গানের না মানেটা ঠিক না বুঝে এমন একটা মুভমেন্ট করলো যেটা ওর সাথে যাই না। এটা হচ্ছে গানের কথাগুলো বুঝতে হবে, গানটাকে ভালো করে পড়তে হবে, তা নাহলে তো মানেটা বোঝা যাবে না, তাই না? যেমন ধরো আমি বেনু আমার শাখায়, নীরব জিহায় কত না গায়, তা আমি বেনু বলতে আমরা কি বুঝি? এই বেনু তো বুঝি না। বেনু মানে গাছ, তা সেটা তো আমাকে বুঝতে হবে না। সেটা না বুঝে করলেই তো ভাবের বাইরে চলে গেলাম। সেটাই। এখনকার যে নৃত্যশিল্পীরা রয়েছে তাদের প্রতি তোমার কি উপদেশ থাকবে? দেখো, এখন আমাদের সঙ্গে আমরা এত সুযোগ পাইনি, সত্যিই পাইনি, কিন্তু এখন এই মোবাইলের যুগে এই যে ইউটিউব হয়েছে, তারা অনেক রকমভাবে সেখানে প্রচার পাচ্ছে। প্রচারটা ভালো, কিন্তু অনেকে আছে নাচ না শিখে ইউটিউব ফলো করে নাচ করছে, সেখানে কিন্তু অনেক ব্যাঘাত করছে, ঠিক প্রপার ওয়েতে হচ্ছে না। একটা নাচ শিখে নাচ করা আর ইউটিউব দেখে দেখে নাচ কে কি করলো না করলো সেইটা করা অনেক তফাৎ। তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি একটা কথাই বলবো, নাচটা একটু শেখো, শেখে তারপরে ইউটিউব ফলো করো, কারণ ইউটিউবে অনেকে আছে খুব ভালো ভালো মুভমেন্টস করে নাচ করে, সেগুলো ফলো করতে গেলে তোমাকে নাচ শিখতে হবে। তুমি একটা কথা বলো যে রবীন্দ্র নৃত্যে তুমি কি মনে করো যে বিভিন্ন ফিগার করে মুভমেন্টস মানে সেগুলোকে দেখালেই ভালো, নাকি একটু তার সাথে ভাবটা থাকাটা উচিত?
ভাববিহীন মুভমেন্টস কখনোই থাকা উচিত না, তাই তো? আমার এই মুভমেন্টটা ভাল লাগছে বলে কথার সাথে গেল না, অথচ আমি ওই মুভমেন্টটা করলাম, সেটা কিন্তু ঠিক মানায় না। সুতরাং আমি বলি যে এমন কিছু মুভমেন্ট করো না যেটা গানকে আঘাত করবে। ঠিক। দিদি, এবার একটা কথা জানতে ইচ্ছে করছে, তোমার কোনো স্মরণীয় কোনো কিছু যদি ঘটনা তোমার মনে পড়ে একটু যদি বলো আমাদের। দেখো, উদয়শঙ্করের নাম সবাই জানেন, আর তিনি ছিলেন আমাদের সৃজনশীল নৃত্যের পিতা। একদম। যখন ওনার ওখান থেকে আমি ডাক পেলাম, আচ্ছা, প্রত্যেকের মনের ভেতরে একটা আশা থাকে যে যদি ওনার কাছে একবার যেতে পারতাম। সুতরাং তার কাছে আমি যেতে পেরেছিলাম, আর অনেক কিছু শিখেছি। শুধু নাচ নয়, শুধু নাচ নয়, স্টেজে এই যে কথা বলে, এই তুই একটু সরে যেত না, একদম ডেড এগেনস্টে ছিলেন উনি। কোনো স্টেজে কথা হবে না। প্রোগ্রাম শেষ হয়ে গেল, পর্দা খুললে আমরা নমস্কার করি। তখন কি হয়, অনেকে দেখছে তার মা এসছে কিনা, তার পিসি এসছে কিনা, এইগুলো একদম উনি পছন্দ করতেন না, বলতো শোম্যানশিপ নষ্ট হয়। তুমি তো একদম উদয়শঙ্করকে একদম সামনাসামনি দেখেছো, ওনার কাছ থেকে শিখেছো। সেটা কত সাল দিদি? সেটা হচ্ছে তোমার, আমরা 68-এ আমেরিকা গেলাম, তো মানে উদয়শঙ্করের ট্রুপে গেছিলাম আমরা। তো ওই তখন থেকেই আমার পরিচয় ওনার সাথে। আচ্ছা, এটা 68? 67 আমার বিয়ে হলো। আচ্ছা, তারপরে আমরা দুজনেই ওখানে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা। কতদিন অবধি ছিলে তোমরা ওখানে? আমরা ওনার ওখানে, উনি তো 74-এ মারা গেছেন, তার আগে অবধি ছিলাম। আচ্ছা, শেষ দিন পর্যন্ত তোমরা করেছো। ওনার সঙ্গে কি কি প্রোডাকশন তোমরা করেছো ওখানে? আমাদের ওখানে প্রথম প্রোডাকশন হয় চণ্ডালিকাটা প্রকৃতি আনন্দ নাম দিয়ে। আচ্ছা, কিন্তু লাইভ প্রোগ্রাম। আচ্ছা। আর ওনার ওখানে একটা বিশেষ নিয়ম ছিল, নোটেশন দেখে কেউ বাজাতে পারবে না, গান করতে পারবে না, বাই হার্ট করতে হবে। আচ্ছা। সুতরাং ওইটা লাইভে যখন হতো, ওই রকমভাবেই গানের লোক, মিউজিকের লোক বসতেন, আমরা স্টেজে নাচ করতাম। তো ওখানে একটা বিশেষ জিনিস ছিল, আমরা কিন্তু সেখানে ফুল মেকআপ করে বা ড্রেস পরে না, যেরকম আমি আজকে তোমার সামনে বসে রয়েছি ঠিক এরকম ভাবে, হয়তো একটু খোপা করলাম। আচ্ছা, এরকম ভাবেই আমাদের চণ্ডালিকাটা করানো হয়েছিল। আর দইয়ালা, চুড়িয়ালা, রাজনুচর সব ধুতি পাঞ্জাবি পরে করতো। আচ্ছা, মানে একটা অদ্ভুত ব্যাপার। মানে লোকে বলে না, দূর পোশাক না পরলে লোকে কি ভালো বলবে। দিনের পর দিন হাউসফুল, ডাবল শো করেছি আমরা মহাজ্যোতি সদনে, বুঝেছ? শুধু দাদা করতেন বুদ্ধ, উনি বুদ্ধ ড্রেস পরতেন, আর আমার স্বামী করতেন আনন্দ, উনি তখন ওই ড্রেসটা পরতেন। কিন্তু তার আগে দইয়ালা করেছেন, তারপরে তোমার রাজনুচর, তারপরে গিয়ে ওটা করতেন। এমনকি গ্রুপে ফোক ডান্স অব্দিও করত। এই নয় আমি আনন্দ করছি বলে আর কিছু করব না, সেটা কিন্তু ওখানে ছিল না। আর ওনার ওখানে আরেকটা নিয়ম ছিল, চণ্ডালিকা হয়তো আমি করলাম না বা মা আমি করলাম না, কিন্তু প্রত্যেকের নাচ তুলে রাখবে, শিখে রাখবে। কোনো কারণে যদি কেউ অসুস্থ হয় বা করতে না পারে, তখন যেন শোয়ের হ্যাম্পার না হয়, সেই জায়গায় করবে। এইগুলো খুব শিক্ষণীয় ব্যাপার। সত্যি শিক্ষণীয় একটা, মানে তুমি অনেক কাছ থেকে উদয়শঙ্করকে পেয়েছো। তারপরে ওনার সাথে করেছি শঙ্কর স্কোপ। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা বলো। সেইটাতে একটা মানে সাংঘাতিক ব্যাপার। উনি যখন বলতেন, আমি বলতাম, ভাবতাম কি বলছে দাদা, পর্দা নেমে আসবে, পর্দার ভেতর ঢুকে যাব, কি যে বলছে কিছুই। কিন্তু যখন রিহার্সাল ফুল ফোর্সে শুরু হলো, পর্দা টর্দা দিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে আমার একটা ছিল ডান্স ম্যাট। আচ্ছা।
মানে আমি এত নাচতে ভালোবাসি, হাজবেন্ডকে চা দিয়ে আমি তো টেবিলের উপর উঠেই নাচতে শুরু করলাম। মানে এটাই তোমার ক্যারেক্টারটা ওখানে ছিল? ওখানে ছিল, সব টুকরো 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 গল্প ছিল। আচ্ছা, একটা গল্প না, ওখানে চণ্ডালিকাও ছিল। আচ্ছা, চণ্ডালিকাও ছিল, কিন্তু অন্যভাবে ওটাকে প্রেজেন্ট করা হয়েছিল। আচ্ছা। আমরা ছোটবেলায় প্রচুর শুনেছি শঙ্করস্কোপের কথা, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পাইনি দেখতে। যেমন চণ্ডালিকাটা, একটি ছেলে সে রাত্রিবেলায় শুয়ে অন স্টেজ, আর স্ক্রিনটা তখন ওপরে, আচ্ছা, বুঝেছো, বেশ এতটা ওপরে। আচ্ছা, সেই স্ক্রিন পরে নেমে আসতো। তো চণ্ডালিকার হয়তো ও চণ্ডালিকাটাই পড়ছিল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ঘুমিয়ে পড়ে ওই যে ওপরে স্ক্রিনটা, দুদিক থেকে সিঁড়ি, ওই সিঁড়ির ভেতরে গিয়ে স্ক্রিনে পৌঁছে গেল, ওইটা শুটিং হতো। আচ্ছা, হ্যাঁ, চণ্ডালিকার মা বসে আছে, ও এসে বলছে যে কি ব্যাপার, কেন এরকম হলো। তো তখন ও গল্পটা বলছে যে আমার মেয়ে আনন্দকে ভালোবেসেছিল, মানে শ্রদ্ধা করে ভালোবেসেছিল, ও এখন তাকেই চায়। ওইটুকুনি হলো, হওয়ার পরই আমি বলছি, আমি তখন মন্ত্র পড়তে শুরু করলাম যে ওকে, আনন্দকে নিয়ে আসবো। মানে তুমি মায়ের চরিত্রে করেছো? আচ্ছা। এই যে আমি বললাম মন্ত্র পড়তে শুরু করলাম, ভিশনটা অফ হয়ে গেল, আমি ওই স্ক্রিনের সামনে এতটা খোলা থাকতো, ওইখানে মায়ের বসে দাঁড়িয়ে ওখান থেকে স্টেজে নেমে আসতাম, এসে ওখানে মন্ত্র সিনটা হতো। আচ্ছা, এরকম ভাবে আর কি। খুবই সুন্দর, মানে ভীষণ ভালো। মানে আমাদের বিউটি কম্পিটিশন ছিল, শান্তিদাকে দাদা বলতেন তোমরা পেটের খেলা করবে, তুমি পেটের খেলা দেখাবে, তখন লোকে ওটা দেখতে ব্যস্ত থাকবে, আস্তে আস্তে পর্দাটা নেমে আসবে, আর ওই পর্দাতে 5টা ফ্ল্যাপ করা আছে। আচ্ছা, কিন্তু দেখে বোঝা যায় না। তো শান্তিদা ওইটা দেখাতো, যখন লোকে তো ওইটা দেখতে ব্যস্ত, কখন যে ওটা নেমে আসতে কেউ বুঝতে পারতো না। আচ্ছা, কেমন। তারপরে শুরু হতো বিউটি কম্পিটিশন। বিউটি কম্পিটিশনে আমি অন স্টেজ এসে অ্যানাউন্সমেন্ট করতাম। আচ্ছা, করে ঘুরতে 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 ওই ফ্ল্যাপের ভেতর ঢুকে যেতাম, তখন ওই ভিশনটা স্টার্ট হয়ে যেত। আচ্ছা, ওটা পুরোটা হলো। তারপরে ব্যাক দেখাচ্ছে আমাদের স্ক্রিনের ভেতর, যেই আমাদের ফিরতে বলছে আমরা সব বুড়ি হয়ে গেছি। আচ্ছা, কেমন। আচ্ছা, তারপরে এ ফার্স্ট ও সেকেন্ড এরম করে 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 তারপরে আমরা কি করতাম, ওই ফ্ল্যাপ থেকে একজন 1 নম্বর ওই ফ্ল্যাপ থেকে বেরিয়ে চলে আসতাম, কিন্তু ফ্ল্যাপ নড়তো না, লোকে বুঝতেই পারতো না। মানে একটা ভীষণ ইউনিক ব্যাপার হয়েছিল একটা। সত্যি তাই। তোমরা যে অনেক সম্মান পেয়েছো, পুরস্কার পেয়েছো, সেই সম্পর্কে যদি একটু বলো। লোকে আদর করে পুরস্কার দিচ্ছে, ভালো লাগবে তো নিশ্চয়ই। জানি না সেই অবধি যেতে পেরেছি কিনা, তবে ভীষণই ভালো লাগে। প্রত্যেকে ভীষণ মানে ভালোবেসে ডাকে, আর আমিও যাই, কাউকে আমি ফেরাই না। নিশ্চয়ই তাদের মনে কষ্ট দিতে চাই না। না না, নিশ্চয়ই তাই। সেই আর কি। খুব ভালো ভালো, যেমন আমাকে বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন 2005-এ বিশিষ্ট মহিলা নৃত্যশিল্পী। আচ্ছা। সুভাষ চক্রবর্তীর কাছে পেয়েছিলাম সম্মান। তারপরে পেয়েছি ইন্ডো অক্সিডেন্টাল বলে একটা গ্রুপ ছিল, তারা আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে। লাস্ট আমি একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছি কোহিনুরের কাছ থেকে। আচ্ছা, সাধনদার নৃত্য জগতে কিভাবে আসা যদি বলো। সাধনদার নৃত্য জগতে আসা মানে একটা সাংঘাতিক ব্যাপার। সাধনদার বাবা ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইঞ্জিনিয়ার। সেই বাড়ির ছেলে নাচ করবে, কখনোই সেটা কেউ মেনে নিতে পারেনি। কিন্তু ভবিষ্যতে আমার শ্বশুরমশাই আমাদের
সাপ মোচন হয়েছিল রংমহলে, আচ্ছা উনি নিজে টিকিট বিক্রি করেছিলেন। আচ্ছা, বুঝেছো? পরবর্তীকালে পরবর্তীকালে আমার স্বামী নৃত্যকে ছাড়া আর কিচ্ছু বুঝতো না, সুতরাং তারও জেদ বজায় রাখলো। এইভাবেই নৃত্য জগতে তার প্রবেশ। আর অনাদি প্রসাদ এই আমাদের বাড়ির কাছেই থাকতেন, তার কাছ থেকেই তার প্রথম নৃত্য শিক্ষা। আচ্ছা, তারপরে তো রবীন্দ্র ভারতী, গোবিন্দন কুট্টির কাছে আলাদা করে শেখা, অনেক জায়গায় এরকম করেছে। তারপরে সবার জায়গায় তোমার নৃত্য পরিচালনা করা, যেমন আমরা করেছিলাম কালিদাস ও মালিনী দ্বিজেন্দার, দ্বিজেন মুখার্জি। আচ্ছা, ওটা অবশ্যই সিডিতে হয়েছিল, ওটা পুরো কম্পোজিশন গানের ছিল দ্বিজেন্দার, আর নাচ ছিল আমার। খুবই ভালো লাগলো জেনে। আচ্ছা, আরেকজনের কথা না বললেই নয়, আমাদের প্রত্যেকেরই জানা অসিত চট্টোপাধ্যায়। উনিও একজন স্বনামধন্য শিল্পী, নৃত্যশিল্পী ছিলেন। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তুমি তো তার সাথে অনেক কাজ করেছো, ওনার পরিচালনায় নৃত্যনাট্য করেছো। অসিত দাস প্রসঙ্গে যদি তুমি কিছু বলো। অসিত দা আর গায়ত্রীদির নাচ দেখেছি চিত্রাঙ্গদা। আচ্ছা, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, আর সার্কাস ময়দানে এত ভালো লেগেছিল যে রবীন্দ্র নৃত্য কি হওয়া দরকার সেটা অসিতদার কাছ থেকেও শিখেছি। বুঝেছ? আমি ওনার পরিচালনায় করেছি মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, একটা অন্য ধাঁচের। আরেকটা করেছিলাম কবি। কবিতে আমাকে অসিতদা বলেছিলেন তুই করবি ঠাকুরঝি আর গায়ত্রী বসন। বললাম না, আমি বসন করব। তার অসিতদাই সমস্তটা পরিচালনা করেছিলেন। ওইটা দেখতে নীলিমা দাস এসেছিলেন রবীন্দ্র সদনে, সুমিত্রা দিও এসেছিলেন। আমাকে ওই নাচ দেখে আমাকে বলেছে তুই কি আর কোনোদিনও শ্যামা করতে পারবি? মানে ওটা খুব চটুল ব্যাপার ছিল, ড্রেস ট্রেসও খুব চটুল ছিল, আর করে ভীষণ আনন্দ পেয়েছিলাম। অসিতদা এত সুন্দর করে বোঝাতেন আর শেখাতেন যে মনের ভেতরে গেঁথে যেত। ওনার কোরিওগ্রাফি তো খুব অসাধারণ, এত ভালো কোরিওগ্রাফি এখন মানে চোখের উপর ভাসে। আর গায়ত্রীদি সম্বন্ধে যদি বলো। গায়ত্রীদি তো ভীষণ একটু রাশভারী ছিলেন, রিহার্সাল করতেন, মানে যখন করতেন তার ভেতর ডুবে যেতেন। গায়ত্রীদিরও নাচ এত সুন্দর ছিল। ওই বলছি যে রবীন্দ্র ভাবনার নাচ তারা একটা ধারা বহন করেছে, একদম পুরো বহন করেছে। তারপরে আমরা বহন করেছি, সেই তার থেকে বাইরে যেতে পারি। আমরা তো সবাই জানি যে তোমার দুই মেয়ে, ওদের সম্পর্কে যদি তুমি কিছু বলো। সোহিনী হচ্ছে আমার বড় মেয়ে, আচ্ছা, আর সেজুতি আমার ছোট মেয়ে। আচ্ছা, সোহিনীও খুব সুন্দর নাচ করতো আর কি। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর একটু ফাটা পড়ে, কিন্তু এখন মাঝে মধ্যে করে। আচ্ছা, আর সেজুতি তো এখন পুরোপুরি নৃত্য জগতে ঢুকে গেছে। তুমি তো এখনো নিজে করছো স্টেজে, কিন্তু এই ধরো শ্যামা বলো, চণ্ডালিকা বলো, এখন তো আমি চণ্ডালিকা করলে লোকে নেবে না। আমি চণ্ডালিকা করি না, আমি হয়তো মা করি। সেই পজিশনটা সেজুতি করে। তারপরে শ্যামা করছে, ওর একটা প্রোগ্রাম আছে, ও করছে একটা প্রোগ্রাম শ্যামা, আর একটা হচ্ছে মুসাফির। আচ্ছা, মুসাফিরটা ও করছে এবার। এখন আমি আর করছি না, এখন ওরাই করুক। আমরা তো অনেক করেছি, এই প্রজন্ম করুক। নাচটাকেও খুব ভালোবাসে আর খুব সিরিয়াস। মানে আমাকে বলবে মা এখানটা দেখিয়ে দাও, দেখিয়ে দিলাম, ও ফোনে তুলে নেবে, তুলে নিয়ে নিজে প্র্যাকটিস করে 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 যদি কিছু ইম্প্রোভাইজ করতে হয় হয়তো একটু করে। আমি বলি নিজে কর, নাহলে ইম্প্রোভাইজেশনটা শিখবি করে, তাই না? সেটাই। মাঝে মাঝে ও কোরিওগ্রাফি করছে,
হয়তো আমাকে জিজ্ঞেস করলো মা এখানটা কি ঠিক হচ্ছে, যদি না ঠিক হয় আমি হয়তো বলি না এটা এখানে না করে এটা কর। এইভাবে তো এগোতে দিতে হবে না। আমাদের প্রজন্ম তো এখন অনেকটাই করেছে, এখন নতুন প্রজন্মকে এগোতে হবে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে রবীন্দ্র নৃত্য আর উদয়শঙ্কর নৃত্যর মধ্যে তুমি কি তফাৎ পাও? দেখো, আমরা যখন দাদার কাছে চণ্ডালিকা বা প্রকৃতি আনন্দ করেছি, আমরা যেরকম ভাবে নববসন্তের করি সেরকম ভাবেই করেছি। তবে দাদার কিছু মুভমেন্ট আছে ফোকের ভেতর ঢুকিয়ে দিলেন, গানের ভেতর ঢুকিয়ে দিলেন, সেগুলো একটু অন্য ধরনের, কিন্তু অন্য ধারা, কিন্তু ঠিক গানের সাথে চলে যায়। ভাবটাকে না রেখে উনি কোনো কিছু করেননি। যেমন সামান্য ক্ষতি, কোনো ডায়লগ নেই, কোনো কবিতা নেই, কোনো গান নেই, শুধু মিউজিকের উপরে। কিন্তু রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাননি উনি, কখনো যাননি। সেটাই একটা বড় একদম। তার থেকেও শেখা একটা ছোট্ট ঘটনা বলি। রবিতীর্থের শ্যামা আমি করছি, শ্যামা রাজঙ্গুরি মম করিলাম দান, আমি করতাম এরকম, রাজঙ্গুরি মম করিলাম দান। দাদা দেখতে গেছিলেন, পরের দিন আমাদের রিহার্সাল ছিল। আমার ভালো নাম শর্মিষ্ঠা, আচ্ছা, উনি শর্মিষ্ঠা বলেই ডাকতেন। আমাকে বললেন খুব ভালো নাচ হয়েছে, খুব সুন্দর এক্সপ্রেশন হয়েছে, কিন্তু একটা কথা শর্মিষ্ঠা তোমাকে জিজ্ঞেস করবো। বললাম হ্যাঁ দাদা। তো ওনার মুখের দিকে তাকিয়ে তো কথা বলার সাহস ছিল না, এমন একটা পাওয়ার ছিল। তো আমি বললাম হ্যাঁ দাদা বলুন। তুমি যে অঙ্গুরীয়টা দিলে, রাজ অঙ্গুরীয়, মানে বোঝালেন রাজ কথাটা, তাই সেটা তুমি কিন্তু ফার্স্ট আর সেকেন্ড রোয়ের জন্য নাচ করছো না, লাস্ট যে রো বসে আছে তারাও তো দেখতে চায়। উনি উঠে দাঁড়িয়ে আমাকে দেখালেন, উঠে দাঁড়িয়ে দেখালেন নাচ অঙ্গুরীয়। আচ্ছা, এই খুললাম, খুলে তারপরে দিলাম, যাতে শেষ এতেও দেখতে পারে। একটা দারুণ জিনিস শেখার। এখন আমি আর কোনোদিন ওইটা করিনি, ছোট্ট করে বড় করে দেখিয়েছি। খুব ভালো লাগলো দিদি, আজকে তোমার সাথে কথা বলে অনেক অজানা জিনিস শুনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। নমস্কার। আমি এখন কথা বলবো স্বনামধন্য নৃত্যশিল্পী সাধন গুহ এবং পলি গুহর সুযোগ্যা কন্যা সেজুতির সাথে। সেজুতি, তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নৃত্য শিক্ষক হিসেবে তুমি তোমার বাবাকে কিভাবে পেয়েছো? বাবাকে দিয়েই আমার প্রথম নৃত্য শিক্ষা শুরু। আমার যখন 3 বছর বয়স, আমি প্রথম রবীন্দ্র সদনে আমার একদম প্রথম অনুষ্ঠান করি বাবার ডিরেকশনে, ক্ষীরের পুতুল। সেখানে আমি দুয়োরানির ছেলের বউ হিসাবে আমি করেছিলাম। আর তারপরে অনেক অনুষ্ঠান বাবার ডিরেকশনে পেয়েছি, কিন্তু আমার মানে অনেকটাই আমি ছোট ছিলাম যখন বাবাকে হারালাম, তো বাবাকে খুব একটা বেশি পাইনি। তারপরে তো তুমি মার কাছেই তোমার শিক্ষা আরম্ভ হয়, তাই তো? হ্যাঁ, এখনো তুমি যে করছো মার পরিচালনাতেই করছো? মায়ের পরিচালনাতেই করি আমি। এবার একটু জানি যে বাবা হিসেবে তুমি কিভাবে পেয়েছো সাধনদাকে? বাবা মায়ের থেকে সব থেকে কাছের ছিল বাবা। বাবা চলে যাওয়ার পরে মা কাছে এসছে, কিন্তু আমার জেদের জায়গা, আমার রাগের জায়গা, আমার কষ্টের জায়গা সবটাই বাবাকে জড়িয়েছিল। আরেকটা কথা জিজ্ঞেস করি, যে তুমি এখন তো অনেক নাচ করছো, কেমন লাগছে এখন নাচের জগতে তোমার এসে? মা বাবার ধারাটাকে বজায় রাখবার চেষ্টা করছি। নাচকে তো খুব ভালোবাসি, নাচ তো রক্তের মধ্যে, তো আনন্দটা আলাদাই আমার কাছে। সাধনদা চলে গেছেন 25 বছর, সেই তার স্মরণে তুমি কি কিছু করার কথা ভেবেছো? হ্যাঁ, অবশ্যই। আগামী দিনে বাবার জন্য একটা কিছু করার চিন্তাভাবনা রয়েছে, কাজ একটু শুরু করেছি। আচ্ছা, এবার দেখা যাক কতটা কি এগোতে পারি। আমরা জানি
তার সম্বন্ধে আমরা তাকে ভুলিনি, ভুলবও না। আগামী দিনের যে শিল্পীরা আছে তারাও তাকে স্মরণ করবেন চিরকাল। এনারা দুজনেই আমাদের সঙ্গে চিরকাল তাদের নৃত্যধারার মধ্যে দিয়ে বেঁচে থাকবেন। নমস্কার। নমস্কার।